হ্যাঁ, উত্তরটা এই জায়গাতেই রয়েছে। দেখো এখানে আলফার ভ্যালুটা কি, আলফার ভ্যালুটা কি দেখতে পাচ্ছ এখানে, আলফার ভ্যালু বড় না বিটার ভ্যালু বড় ফর এ গিভেন থিটা? নিশ্চয়ই ভ্যালু অফ বিটা ইজ লার্জ, রাইট? বিটা ভ্যালুটা দেখে কি মনে হচ্ছে বিটা ভ্যালুটা বড়, কিন্তু এখানে এই যে এন ভ্যালুটা রয়েছে, হ্যাঁ, আমরা যদি এরকম ভাবে জিনিসটাকে দেখি, এন বিটা সাইন এন বিটা হোল স্কোয়ার, হ্যাঁ, এই টার্মটাকে যদি আমরা দেখি, দেখো এইটার যে রেট অফ ভেরিয়েশন সেইটা কত, 1/n বিটা। এই যে টার্মটা, এইটার রেট অফ ভেরিয়েশনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি এরকম 1/n বিটা, এরকম রেটে ভ্যারি করছে। হোয়ারএজ এই যে টার্মটা রয়েছে সাইন স্কোয়ার আলফা, এই যে টার্মটা, এই টার্মটার রেট অফ ভেরিয়েশনটা কত, 1/আলফা। খুব ক্লিয়ারলি বুঝতে পারছো বিটাটা যদিও আলফার থেকে বড়, বিটাটা যদিও আলফার থেকে বড়, এখানে তোমার এন ভ্যালুটা তো খুব বড়, কাজে এন ইন্টু বিটা এই জিনিসটা কিন্তু আলফার থেকে খুব বড়। এন ইন্টু বিটা, আচ্ছা বিটাটা আলফার থেকে বড়, ওকে, বিটাটা আলফার থেকে বড়, এবং ন্যাচারালি এন বিটাটা আলফার থেকে অনেকটাই বড় হবে। বিটা আর আলফা মোটামুটি কি ডিফার বাই এ ফ্যাক্টর অফ 2, বিটা রাফলি কি বলতে পারি টুয়াইস আলফা, কিন্তু এন ইন্টু বিটা এইটা আলফার থেকে অনেক বড়। একটা ডিফ্র্যাকশন রেটিং এর মধ্যে এই নাম্বার অফ স্লিট সেই সংখ্যাটা প্রচুর, এন বিটাটা আলফার থেকে অনেক বড়, কাজে এই যে কোয়ান্টিটি সাইন এন বিটা এইটা কিন্তু খুব ফাস্ট ভ্যারি করে। এর যদি আমরা পিরিয়ডটা দেখি, এই পিরিয়ডটা দেখবো 1/n বিটা এইটার সাথে সমান, এই পিরিয়ডটা 1/n বিটা, আর সাইন আলফা এই ফাংশনটা পিরিয়ডটা 1/আলফা। কাজেই একটা ডিফ্র্যাকশন রেটিং এর জন্য যেখানে লার্জ নাম্বার অফ স্লিটস রয়েছে, সেখানে এই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন টার্মটার ভেরিয়েশনটা কিন্তু রিলেটিভলি স্মল অ্যাজ কম্পেয়ার টু সাইন স্কোয়ার ইন বিটা বাই সাইন স্কোয়ার বিটা। সেই জন্য আমরা যখন ম্যাক্সিমা বা মিনিমা ক্যালকুলেট করব, মেনলি এই সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা এই টার্মটাকে মাথায় রেখে করব। তো দেখো সাইন এন বিটা বাই সাইন বিটা এটার কোথায় ম্যাক্সিমা রয়েছে, ক্যালকুলেট দি লিমিটিং ভ্যালু বিটা টেন্ডস টু এম পাই, দেখতে পাচ্ছ এই ভ্যালুটা এন এর সাথে সমান, এল হসপিটালস রুল লাগাও, লাগিয়ে এই লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করো, সাইন এন বিটা বাই সাইন বিটা, দেখতে পাচ্ছ এটা এন এর সাথে সমান। হ্যাঁ, তার মানে প্রিন্সিপাল ম্যাক্সিমার পজিশন ইজ গিভেন বাই দিস কন্ডিশন বিটা ইকুয়ালস টু এম পাই, beta equals to m pi gives the condition for principal maxima. Now put the value of beta pi by lambda a plus b sin theta and rewrite the expression in terms of theta and lambda. A plus b sin theta equals to m into lambda. এটাই তাহলে mth order principal maximar পজিশনকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, mth order principal ম্যাক্সিমাকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, a plus b sin theta equals to m lambda। একটা গিভেন ল্যামডার জন্য ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন বা সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা, সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা, থার্ড অর্ডার ম্যাক্সিমা, সেইটা কোন অ্যাঙ্গেলে অ্যাপিয়ার করবে সেইটা ইজ গিভেন বাই দিস। এবার আমরা তার ইন্টেন্সিটিটা ক্যালকুলেট করে ফেলতে পারি, প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে পারি। দেখো ইন্টেন্সিটির যে এক্সপ্রেশনটা ছিল, ইন্টেন্সিটির যে জেনারেল এক্সপ্রেশনটা ছিল I0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইনটু sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা, এইটার ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করব অ্যাজ বিটা টেন্ডস টু m পাই। তাহলে i এর ভ্যালুটা IPM দিয়ে ডিনোট করা যাক, এটা বেসিক্যালি লিমিটিং ভ্যালু অফ i, হ্যাঁ, যেখানে লিমিটটা হচ্ছে বিটা টেন্ডস টু m পাই। সেটা যদি ক্যালকুলেট করে বুঝতেই পারছো এই জায়গাটা থেকে কি বেরিয়ে আসবে, n বেরিয়ে আসবে, মানে n স্কয়ার বেরিয়ে আসবে। তাহলে ইন্টেন্সিটিটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি n স্কয়ার ইনটু i1। এখন এখানে একটা জিনিস নোট করা রয়েছে, i1টা কিন্তু কনস্ট্যান্ট নয়। আমরা যত হায়ার অর্ডারে যাব IPM অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে এইটা m ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল ম্যাক্সিমাটা ফার্স্ট অর্ডার হোক, সেকেন্ড অর্ডার হোক, থার্ড অর্ডার হোক, m ভ্যালুটা যাই হোক না কেন, অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে প্রত্যেকটা প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি সমান, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তার কারণ এখানে যে I1 টার্মটা রয়েছে, সেই I1 টার্মটা তো বললাম ভ্যারি করছে, স্লোলি ভ্যারি করছে, বাট ইট ভ্যারিজ। কাজে আমরা যত হায়ার অর্ডারে যাব, ফার্স্ট অর্ডার থেকে যত আমরা দূরের দিকে যাব, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার যত দূরের দিকে যাব, সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এই টার্মটার ভেরিয়েশন আসবে, সেই জন্য ইন্টেন্সিটিটা কমতে থাকবে।
এই এক্সপ্রেশনটা দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার সমস্ত প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি সমান। বাট আমরা যদি ক্লোজলি স্পেকুলেট করি, বিকজ দেয়ার ইজ এ টার্ম সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এই টার্মটার ভেরিয়েশন হচ্ছে যত আমরা হায়ার অর্ডারে যাচ্ছি থিটা বাড়ছে, আলফা বাড়ছে, ন্যাচারালি ইন্টেন্সিটিটা ফল করতে থাকছে। হ্যাঁ, অর্থাৎ সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার intensity is smaller as compared to the intensity of first order principal maxima. আরেকটা জিনিস এখানে আমরা নোট করব যে এই IPM is proportional to n square, IPM is proportional to n square, অর্থাৎ এই ডিফ্র্যাকশন গ্রেটিংটাতে যত বেশি সংখ্যক রুলিং, যত বেশি সংখ্যক স্লিট ইউজ করা হবে ইন্টেন্সিটিটা তত ভালো হবে। এটাই অ্যাবাউট দি প্রিন্সিপাল ম্যাক্সিমা। ওকে, next let us discuss the position of secondary maxima and minima. Secondary maxima কোথায় আছে, minima কোথায় রয়েছে দেখো। মিনিমা বা ম্যাক্সিমা যদি আমরা বের করতে চাই তাহলে ওই যে I2 রয়েছে, সেই I2টাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু বিটা। আগেই বলেছি সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার এইটার ভেরিয়েশনটা খুব কম। আমরা তাহলে যার ভেরিয়েশনটা দেখতে চাইছি, যেটা থেকে, যে টার্মটা থেকে আমরা ম্যাক্সিমা মিনিমা পজিশনকে বের করতে চাইছি, সেটা ওই সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা। তো এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করে 0 করে দাও। মানে আমি কোথাও এটাকে I2 দিয়ে ডিনোট করেছিলাম, I2 ইকুয়ালস টু দিস, I2 ইকুয়ালস টু সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা। হ্যাঁ, এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করো, di2 dβ করে দেখো কি হবে। এইরকম সেইটাকে 0 করে দাও ফর ম্যাক্সিমা আর মিনিমা, এই টার্মটা 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ দুটো কন্ডিশন আসছে, একটা হচ্ছে সাইন এন বিটা বাই সাইন বিটা ইকুয়ালস টু 0, আর একটা কন্ডিশন হচ্ছে n cot n বিটা সমান cot বিটা। এই হলো দুটো কন্ডিশন। এবার আমরা ফার্দার প্রসিড করতে পারি, di2 dβ2 বের করে দেখতে পারি এটা কোন জায়গাতে, কোন কন্ডিশনের জন্য পজিটিভ হচ্ছে, কোন কন্ডিশনের জন্য নেগেটিভ হচ্ছে, অর্থাৎ কোন কন্ডিশনটা মিনিমাকে ডেসক্রাইব করছে, কোন কন্ডিশনটা সেকেন্ডারি ম্যাক্সিমাকে ডেসক্রাইব করছে, এটাকে আমরা বের করে ফেলতে পারি। তো যাই হোক, সেই ক্যালকুলেশনটা এখানে আমি স্কিপ করে গেছি, তোমরা নিজেরা করে দেখতে পারো। আমরা দেখব যে ফর সেকেন্ডারি ম্যাক্সিমা বা মিনিমা এই যে কথাটা বললাম, এইটা ইকুয়ালস টু 0 বা n cot n beta equals to this. It can further be shown that sin n beta by sin beta equals to 0 corresponds to secondary minima, আর n cot n beta equals to cot beta corresponds to the secondary maxima. Secondary maxima কন্ডিশনটা হচ্ছে এটা। হ্যাঁ, n cot n beta equals to cot beta। তো এই মিনিমার যে পজিশনগুলো সেইগুলোকে দেখো, মিনিমাম পজিশনগুলো, কন্ডিশনটা কি বললাম, সাইন এন বিটা বাই সাইন বিটা ইকুয়ালস টু 0, মিনিমাম কন্ডিশনটা হচ্ছে এটা, সাইন এন বিটা বাই সাইন বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন এন বিটা ইকুয়ালস টু 0 বাট সাইন বিটা মাস্ট নট বি 0। যদি দুটোই 0 হয়ে যায় তাহলে তো সেই 0/0 ফর্মে সাইন এন বিটা 0 আবার সাইন বিটা 0 দুটোই যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয়, উই উইল গেট দি প্রিন্সিপাল ম্যাক্সিমা। সেটা কিন্তু মিনিমাকে ডেসক্রাইব করছে না। তাহলে মিনিমা কন্ডিশনটা হচ্ছে সাইন এন বিটা ইকুয়ালস টু 0 বাট সাইন বিটা নট ইকুয়ালস টু 0। লেটস প্রসিড। সাইন এন বিটা যদি 0 হয় তাহলে এন বিটা এইটাকে আমরা কি লিখতে পারি, সাম ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই, p ইনটু পাই। এখানে দেখো p এর ভ্যালুটা কি, p এর ভ্যালুটা কিন্তু 0 হতে পারে না। হ্যাঁ, p এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে বিটাটা 0 বোঝাবে, p এর ভ্যালুটা 0 হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। এবার তুমি বিটা ভ্যালুটাকে বসিয়ে দাও, বিটা ভ্যালুটাকে বসিয়ে যদি জিনিসটাকে রিরাইট করো তাহলে পেয়ে যাবে এখানে যেটা লেখা হয়েছে। বিটাটা কত ধরেছিলাম আমরা, পাই বাই ল্যামডা a প্লাস বি sin theta equals to plus minus p pi, পাই গুলোকে বাদ দিয়ে দাও to obtain this expression। হ্যাঁ, a plus b sin theta equals to plus minus p by n into lambda। এবার এখানে দেখো p এর ভ্যালুটা তো আমরা কি বলেছি, এই যে n beta equals to plus minus p pi, এখানেই বলেছি যে p এর ভ্যালুটা তোমার ইন্টিগ্রাল ভ্যালু হতে হবে, p এর ভ্যালুটা ইন্টিগ্রাল ভ্যালু হতে হবে, 0 হয়ে চলবে না, 0টা এমনিতে ইন্টিজার নয়। p যদি তোমার 0 ছাড়া অন্য কোন একটা নাম্বার হয়, হ্যাঁ 1 2 3 4 এইরকম করতে করতে p এর ভ্যালুটা যদি n বলি, হোয়াট হ্যাপেন্স ইফ p ইকুয়ালস টু n, p ভ্যালুটা যদি n এর সাথে সমান হয়ে যায় তাহলে কি হবে বলো তো, p ভ্যালু যদি n এর সাথে সমান হয়
বা সে পি ইকুয়ালস টু সাম কিউ ইনটু এন এইটার সাথে যদি সমান হয় তাহলে কি হবে, এটা যদি কিউ ইনটু এন এর সাথে সমান হয়ে যায়, দেখো এখান থেকে কি পাবো, কি লিখতে পারবো, এ প্লাস বি সাইন থিটা সমান কত লিখবো, কিউ ল্যামডা। কিউটাও একটা ইন্টিজার, পিটাও একটা ইন্টিজার, এনটা তো জাস্ট একটা নাম্বার। হ্যাঁ, পি ইকুয়ালস টু কিউ ইনটু এন যদি হয় তাহলে এই যে কন্ডিশনটা লিখেছি ইকুয়েশন 1.18 এ, দ্যাট ইজ ট্রান্সফর্ম টু a plus b sin theta equals to plus minus q lambda, and this is the condition for principal maxima. আমি আগেই বললাম যে মিনিমার কন্ডিশনটা হচ্ছে sin n beta equals to 0, বাট sin beta not equals to 0। দেখো বিটা যদি ক্যাপিটাল এন এর ইন্টিগ্রাল মাল্টিপল হয় তাহলে কিন্তু sin n beta 0 এর পাশাপাশি sin বিটাটাও 0 হয়ে যায়। উই উইল গেট দি কন্ডিশন ফর প্রিন্সিপাল ম্যাক্সিমা। তাহলে মিনিমাম কন্ডিশনটা হচ্ছে পি এর ভ্যালু লাইন বিটুইন 0 টু n, বিটুইন n টু 2n, between 2n to 3n, between 3n to 4n, and so on, but it will exclude the values 0, capital N, 2n, 3n, etc. তাহলে 0 থেকে n এর মধ্যে p এর কতগুলো ভ্যালু পসিবল, 0 থেকে n এর মধ্যে p এর ভ্যালু কতগুলো পসিবল বলো, বলো কতগুলো ভ্যালু পসিবল। p এর ভ্যালু ইন্টিজার হতে হবে, 0 হওয়া চলবে না, n হওয়া চলবে না, 2n হওয়া চলবে না। তাহলে 0 থেকে ক্যাপিটাল n এর মধ্যে p এর কতগুলো ইন্টিগ্রাল ভ্যালু রয়েছে এবং ভ্যালুগুলো কি কি, কেউ, সবাই মুখে কুলু পেটে বসে থেকো না, শুনতে পাচ্ছ দেবাঞ্জন, বলো কতগুলো ভ্যালু পসিবল। পি এর ভ্যালু 0 সম্ভব নয়, পি এর ভ্যালু ক্যাপিটাল এন সম্ভব নয়, পি এর ভ্যালু ইন্টিজার হতে হবে। তাহলে 0 থেকে n এর মধ্যে পি এর কতগুলো ভ্যালুস রয়েছে, সে কি দেবস্মিতা, n-1 হবে না স্যার, n-1, n-1 রাইট। ভ্যালুগুলো কি কি, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম করে কত দূর যেতে পারে, আপ টু n-1, আপ টু n-1। ঠিক একই রকম ভাবে যদি আমরা ক্যাপিটাল এন থেকে 2n এর কথা বলি, এর মধ্যে কি কি ভ্যালু হতে পারে, n+1, n+2, এরকম করে কত দূর, আপ টু 2n-1 অবধি, 2n-1 পর্যন্ত এত দূর হতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে 0 থেকে ক্যাপিটাল এন এর মধ্যে পি এর পসিবল ভ্যালুস হচ্ছে n-1, একইভাবে ক্যাপিটাল এন থেকে 2n এর মধ্যেও পি এর পসিবল ভ্যালুস হচ্ছে n-1। এখন পি এর ভ্যালু যদি 0 হতো বা পি এর ভ্যালু n হতো বা 2n হতো, এইগুলো তো তোমার প্রিন্সিপাল ম্যাক্সিমাকে বোঝাচ্ছে। পি এর ভ্যালু যদি 0 হতো সেটা সেন্ট্রাল ম্যাক্সিমা, পি এর ভ্যালু যদি ক্যাপিটাল এন হতো এটা ফার্স্ট প্রিন্সিপাল ম্যাক্সিমা, পি এর ভ্যালু যদি 2n হতো সেকেন্ড প্রিন্সিপাল ম্যাক্সিমা, এইগুলোকে বোঝাচ্ছে। তোমরা দেখছো যে এখানে পি এর ভ্যালু যদি 0 থেকে n এর মধ্যে থাকে সেইগুলোকে মিনিমা রিপ্রেজেন্ট করে। তাহলে বিটুইন টু প্রিন্সিপাল ম্যাক্সিমা n-1 নাম্বার অফ মিনিমা আর দেয়ার। বুঝতে পারলে, n সংখ্যক মানে দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে কতগুলো মিনিমা রয়েছে, n-1 সংখ্যক মিনিমা রয়েছে। দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে এই যে পি এর পসিবল ভ্যালু সেই সংখ্যাটা কত, n-1। বিটুইন টু প্রিন্সিপাল ম্যাক্সিমা দেয়ার আর n-1 নাম্বার অফ মিনিমা। হয়েছে, n-1 যদি মিনিমা থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো লোকাল ম্যাক্সিমাও তো রয়েছে। দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে তাহলে কতগুলো লোকাল ম্যাক্সিমা পসিবল বলো তো, কতগুলো পসিবল। তোমার এখানে কি বললাম আমি কথাটা, যে এইটা ধরো পজিশন ফর প্রিন্সিপাল ম্যাক্সিমা, হ্যাঁ এটা সে 0 সেন্ট্রাল অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা, এইটা হচ্ছে তোমার ফার্স্ট প্রিন্সিপাল ম্যাক্সিমা, ক্লিয়ার। এবার এইখানে তোমার একটা মিনিমা রয়েছে, আচ্ছা এইটাকে আমি বরং অন্য কালার দিয়ে দেখাই, ওয়েট ওয়েট,
এই যে এইটা একটা মিনিমা, এইটা একটা মিনিমা, এইটা একটা মিনিমা, এইটা একটা মিনিমা, এরকম ভাবে মিনিমা রয়েছে। হ্যাঁ, এরকম ভাবে কতগুলো মিনিমা রয়েছে, আমি গ্রিন কালার দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো মিনিমাকে রিপ্রেজেন্ট করছে। এরকম ধরো n-1 মিনিমা রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, n-1 মিনিমা বিটুইন টু প্রিন্সিপাল ম্যাক্সিমা। এবার তাহলে এই দুটো মিনিমার মাঝখানে নিশ্চয়ই একটা লোকাল ম্যাক্সিমা রয়েছে, নাহলে আমি দুটো মিনিমা আইডেন্টিফাই করছি কি করে? In between two minima there are definitely local maxima। এই যে এইখানটাতে একটা ম্যাক্সিমা থাকবে, এইখানটা একটা ম্যাক্সিমা থাকবে, এইটা একটা ম্যাক্সিমা থাকবে, এইটা একটা ম্যাক্সিমা, এখানে একটা ম্যাক্সিমা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে কতগুলো ম্যাক্সিমা হবে বলো তো? কতগুলো ম্যাক্সিমা থাকবে এরকম? গ্রিন কালার গুলোকে আইডেন্টিফাই করো, কটা লিখেছি? 1 2 3 4 5 6 7 8 9। রেড কতগুলো দিলাম? 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারছো? n-1 যদি মিনিমা থাকে ইন বিটুইন কতগুলো ম্যাক্সিমা? n-2 সেকেন্ডারি ম্যাক্সিমা। n-2 সেকেন্ডারি ম্যাক্সিমা। ঠিক আছে, there are n-2 secondary maxima. Do you have any idea regarding secondary maxima in double slit experiment? Double slit experiment কি আমরা secondary maxima কোন আইডিয়া পেতে পারি? আমরা তো বললাম এখানে যে ক্যালকুলেশনটা করেছি সেটা কি মাল্টিপল স্লিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, n ভ্যালু যা খুশি হতে পারে। তো যদি আমি ডাবল স্লিটের কথা বলি, ডাবল স্লিটে এরকম সেকেন্ডারি ম্যাক্সিমার কোনো আইডিয়া পাওয়া যেতে পারে? ডাবল স্লিটে না n স্যার, ভ্যালু কত? হবে না তো, হবে না তো। দেখতেই পাচ্ছ n-2, nটা কত? 2। ডাবল স্লিটের ক্ষেত্রে nটা 2, 0 হয়ে যাবে। 0। সো নো কনসেপ্ট অফ সেকেন্ডারি ম্যাক্সিমা ফর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ডাবল স্লিট ডিফ্র্যাকশন। এটা তাহলে থার্ড স্লিট, 3 স্লিট বা তার থেকে যদি হায়ার হয় তবে কিন্তু আমরা এই সেকেন্ডারি ম্যাক্সিমার আইডিয়াটা পাবো। হ্যাঁ, জিনিসটাকে আমি আবার সামারাইজ করছি। আমরা এখানে n নাম্বার অফ স্লিটের জন্য ফ্রাউনহফার ডিফ্র্যাকশন স্টাডি করলাম, সেখানে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করা হয়েছে। সেই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনে আমরা দুটো টার্ম পেয়েছি, একটা সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, আর একটা টার্ম হচ্ছে সাইন স্কয়ার ইন বিটা বাই সাইন স্কয়ার বিটা। একটাকে আইডেন্টিফাই করেছি অ্যাজ দি সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন, আরেকটাকে আইডেন্টিফাই করেছি অ্যাজ দি ইন্টারফারেন্স টার্ম ডিউ টু দি বিম কামিং ফ্রম ইন নাম্বার অফ স্লিটস। এবার আমরা স্পেকুলেট করলাম যে সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এইটার ভেরিয়েশনটা ইজ ভেরি স্মল as compared to the rate of variation of sin square in beta by sin square beta। অর্থাৎ এই ডিফ্র্যাকশন প্যাটার্ন যে আমরা পাবো তার ম্যাক্সিমা মিনিমা সবগুলোই বেসিক্যালি ডিটারমাইন্ড হবে বাই sin square in beta by sin square beta। এই ইন্টারফারেন্স টার্মটা দ্বারা ডিটারমাইন্ড হবে। আমরা প্রথমে স্টাডি করলাম বিটা ইকুয়ালস টু m পাই, mটা ইন্টিজার, গিভস দি কন্ডিশন ফর প্রিন্সিপাল ম্যাক্সিমা। হ্যাঁ, এটাই প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশনটাকে দেয়। আমরা দেখালাম যে প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে সমস্ত অর্ডারের জন্য একই রকম, কিন্তু সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এই টার্মটার জন্য ইন্টেন্সিটিটা ফল করবে হায়ার অর্ডারে। কাজেই ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি থেকে বড় হবে। আর আরেকটা জিনিস দেখলাম, প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি n স্কয়ারের সাথে প্রপোর্শনাল। নাও উই কাম টু সেকেন্ডারি ম্যাক্সিমা, সেকেন্ডারি মিনিমা। আমরা এখানে স্টাডি করে দেখলাম যে i2 টাকে যদি ডেরিভেটিভ করা হয় করে 0 করে দেওয়া হয়, সেখান থেকে মিনিমা ম্যাক্সিমা কন্ডিশন ফার্দার পেতে পারি। আমরা আরো স্টাডি করে দেখলাম যে sin n beta equals to 0 but sin beta not equals to 0 gives the condition for minima। আমরা দেখালাম যে যদি তোমার এই যে কন্ডিশনটা ইকুয়েশন 1.18 এ দেওয়া হয়েছে, এখানে p এর ভ্যালু যদি 0 আর n এর মধ্যে থাকে যে কোনো ইন্টিজারের জন্য আমরা মিনিমা পাবো। একইভাবে p এর ভ্যালু n থেকে 2n এর মধ্যে যে কোনো ইন্টিজারের জন্য আমরা মিনিমা পাবো। তাহলে বিটুইন টু প্রিন্সিপাল ম্যাক্সিমা উই হ্যাভ n-1 নাম্বার অফ মিনিমা। ন্যাচারালি n-1 যদি মিনিমা হয় তাহলে নিশ্চয়ই তার মধ্যে n-2 লোকাল ম্যাক্সিমা রয়েছে। উই কল দোজ লোকাল ম্যাক্সিমা অ্যাজ দি সেকেন্ডারি ম্যাক্সিমা। এইগুলোই হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমা। সেকেন্ডারি ম্যাক্সিমা কন্ডিশনটা কি করে পেতে পারি? এই যে আরেকটা কন্ডিশন আমরা পেয়েছিলাম n বিটা ইকুয়ালস টু cot বিটা,
that gives the position of secondary maximum. এই হ্যাঁ, এই যে এখানে তোমার ইনফ্যাক্ট জিনিসটাকে প্লট করা আছে, আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম এইটা হচ্ছে সে সেন্ট্রাল অর্ডার, ছবিটা বিঘোষের বই থেকে নেওয়া। এইটা হচ্ছে সেন্ট্রাল অর্ডার ডিফ্র্যাকশন ম্যাক্সিমা, মানে প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেন্ট্রাল অর্ডার ম্যাক্সিমা। এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা, এটা ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা। ক্লিয়ার? এবার দেখো এইটা কি একটা মিনিমা, এইটা একটা মিনিমা, এইটা একটা মিনিমা, এইটা একটা মিনিমা, এখানে একটা মিনিমা, এখানে একটা মিনিমা। সো হাউ মেনি মিনিমা ইউ সি? 1 2 3 4 5, পাঁচখানা মিনিমা দেখছো। যদি পাঁচখানা মিনিমা হয় ন্যাচারালি চারটে সেকেন্ডারি ম্যাক্সিমা থাকবে, এক নাম্বার সেকেন্ডারি ম্যাক্সিমা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম চারটে সেকেন্ডারি ম্যাক্সিমা রয়েছে। এই তাহলে এখানে কতগুলো স্লিট ইউজ করা হচ্ছে? এখানে যে ছবিটা দেখানো হয়েছে এখানে কতগুলো স্লিটের জন্য প্যাটার্নটাকে দেখানো হয়েছে? এন কত? এন কত? 8 স্যার। কেন? কত বললে? 8 স্যার। না, n-1 হচ্ছে তোমার মিনিমা, n-2 হচ্ছে ম্যাক্সিমা। তো n-1 কত পেয়েছো? n-1 কটা পেয়েছো? এই যে মার্ক করলাম 1 2 3 4 5, পাঁচটা মিনিমা পেয়েছো। তো n-1 সমান কত দেখছো? 5 স্যার। 5। সো n equals to 6। দেখো n যদি 6 হয় n-2 কত? 4, চারটে সেকেন্ডারি ম্যাক্সিমা রয়েছে। এই ক্লিয়ার সবার কাছে যা বললাম? এবার আমরা সেকেন্ডারি ম্যাক্সিমা গুলোকে স্টাডি করি। হ্যাঁ, সেকেন্ডারি ম্যাক্সিমা বা তাদের ইন্টেন্সিটিটা কেমন হয় এই ছবিটা থেকে কি বুঝতে পারছো? এনি আইডিয়া রিগার্ডিং, মানে স্পেকুলেট করতে পারছো ছবিটা থেকে সেকেন্ডারি ম্যাক্সিমা গুলোর ইন্টেন্সিটি সম্পর্কে? অবজারভেশন কি বলো একটু? এই যে ছবিটা, শেষের ছবিটা এঁকেছি, এই ছবিটা থেকে বলো অবজারভেশন কি তোমাদের সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটি সম্পর্কে? কেউ বলো একজন। আমি কি নাম ধরে জিজ্ঞাসা করবো? মলয় বলো, মলয় মন্ডল বলো, স্পেকুলেশন কি তোমার এখানে? যা, একজন ছেড়েই চলে গেছে। চলো রাজেশ। আচ্ছা স্যার। হ্যাঁ বলো, ছবিটা দেখে কি বুঝতে পারছো? সেকেন্ডারি মানে সেকেন্ডারি যে ম্যাক্সিমা গুলো দেখানো হয়েছে তাদের ইন্টেন্সিটি সম্পর্কে কোনো আইডিয়া করতে পারছো? কোনো অবজারভেশন? দেখতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ না, তাহলে কি হবে? রাজেশ। হ্যাঁ স্যার বলুন। বলো, আর তুমি বলবে তো, আমি জিজ্ঞাসা স্যার করবো। সাদা আসছে স্যার, স্ক্রিনটা পুরো সাদা চলে আসছে। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, কেউই দেখতে পাচ্ছ না নাকি? না স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না স্যার। সে কি, ওয়েট করো, ওয়েট করো, আমি আবার এই করছি, ডিসপ্লে করার চেষ্টা করছি। দেখো হয়েছে, এবার পাচ্ছ দেখতে? হ্যাঁ, এবার ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো রাজেশ বলো। রাজেশ দেখতে পাচ্ছ? রাজেশ মলয় দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো এবার বলো, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন সেকেন্ড অর্ডারে কি দেখছো? এই সেকেন্ডারি ম্যাক্সিমা গুলোর ইন্টেন্সিটিটা কেমন দেখছো? কিছু পয়েন্ট নোট করতে পারছো না কেউ? আর কেউ?
মানে স্যার একটা পিক পাওয়া যাচ্ছে স্যার। ম্যাক্সিমা বলছি মানে পিক তো পাবেই। হ্যাঁ, মানে প্রথমে ইনক্রিজিং তারপরে ডিক্রিজিং হচ্ছে। প্রথম যে পয়েন্ট, এই যে পিকটাকে দেখানো হয়েছে, এই যে পিকটা দেখানো হয়েছে, এগুলো তো সেকেন্ডারি ম্যাক্সিমা। খেয়াল করে দেখো এদের ইন্টেন্সিটিটা মাচ স্মলার অ্যাজ কম্পেয়ার টু দি ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা। ডু ইউ এগ্রি? হ্যাঁ স্যার। The intensity of secondary maxima is much smaller as compared to the intensity of the principal maxima. হ্যাঁ, এইটাই তো স্পেকুলেশন। এখান থেকে তো এটাই পরিষ্কারভাবে বুঝতে পারছো। আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে সবগুলোর কিন্তু ইন্টেন্সিটিটা সমান নয়। মানে মোটামুটি ভাবে এখানে দেখো প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমা আর ফার্স্ট অর্ডার ম্যাক্সিমার ইন্টেন্সিটি অলমোস্ট সেম দেখানো হয়েছে, এই যে হরাইজন্টাল ডটেড লাইনটা দিয়ে। বাট যখন সেকেন্ডারি ম্যাক্সিমাগুলোর ইন্টেন্সিটির কথা বলছি, সেইগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে সমান নয় ইন্টেন্সিটিটা। তো যাই হোক, আমরা এখানে একটা কোয়ালিটেটিভ স্টাডি করতে পারি, করে দেখাতে পারি যে অ্যাকচুয়াল যে ডিফ্র্যাকশন প্যাটার্ন আমরা যখন ল্যাবরেটরিতে করে থাকি বা স্ক্রিনের উপর যদি ফেলার চেষ্টা করি, তাহলে সেকেন্ডারি ম্যাক্সিমাগুলোকে কিন্তু খুব ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা যায় না। সেকেন্ডারি ম্যাক্সিমাগুলোকে কিন্তু খুব ভালো করে আইডেন্টিফাই করা যায় না, তাদের ইন্টেন্সিটিটা এতটাই কম। সেটাই আর্গু করা রয়েছে। হ্যাঁ, যেমনটা প্রথমে বললাম, n cot n beta equals to cot beta gives the condition for secondary maxima। এটাকে এবার অ্যালজেব্রিক্যালি একটু প্রসিড করো। দেখতে পাচ্ছ কটটাকে কস সাইন এরকম ভাবে লিখে নেওয়া হয়েছে, লিখে স্কোয়ার করে দেওয়া হয়েছে। এবার তারপর তোমার এই যে এইরকম একটা অপারেশন, কি বলে এটাকে ম্যাথমেটিক্সে এটা কি অপারেশন বলা হয়, কি করা হয়েছে এখানটায়? আচ্ছা না, পরে স্টেপে করা হয়েছে। ওকে, চলো, এই যে cos স্কয়ার যে n বিটা, cos স্কয়ার n বিটাটাকে লেখা হয়েছে 1 মাইনাস sin স্কয়ার n বিটা। আচ্ছা, এই টার্মটা আরেকবার লিখি বলো। এই যে n স্কয়ার cos স্কয়ার n বিটা বাই cos স্কয়ার বিটা সমান sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা। হ্যাঁ, এবার এই টার্মটাকে দেখো, এই যে cos স্কয়ারটাকে আমরা লিখেছি আবার 1 মাইনাস sin স্কয়ার, ডিনোমিনেটরে তাই cos স্কয়ারটাকে 1 মাইনাস sin স্কয়ার করে লেখা হয়েছে। আর ডান দিকে যে টার্মটা ছিল, এইখানে নিউমারেটর ডিনোমিনেটরে দুটোতেই n স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। এখন তোমরা এইরকম একটা রুল করেছিলে না, a বাই b সমান c বাই d যদি হয়, তাহলে জিনিসটাকে কিভাবে লেখা যায়, রিরাইট করা যায় কিভাবে? a প্লাস সি বাই বি প্লাস ডি, সেটা এখানে ফলো করা হয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইটা ধরো a, এইটা ধরো b, এটা হচ্ছে সি আর এইটা ডি। দেখো a প্লাস বি করলে কত পাবো আমরা? n স্কয়ার পাবো। আর সি a প্লাস সি করলে কত? n স্কয়ার পাবো। b প্লাস ডি করলে এই যে ডিনোমিনেটরে 1 প্লাস n স্কয়ার মাইনাস 1 sin স্কয়ার বিটা, এই জিনিসটা পাবো। তাহলে এই যে sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা সমান এটা লেখা হলো আর কি। হ্যাঁ, আমাদের ইন্টেন্সিটিতে যে i2 টার্মটাকে বলছিলাম, i2 টার্মটা কত? i2 টার্মটা তো এইরকম ছিল, sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা। এই টার্মটা কি দেখাতে পারলে? এই টার্মটা দেখাতে পারলে যে তোমার এই যে n স্কয়ার বাই 1 প্লাস n স্কয়ার মাইনাস 1 sin স্কয়ার বিটা, এইটার সাথে সমান। অর্থাৎ সেকেন্ডারি ম্যাক্সিমাগুলোর যে ইন্টেন্সিটি, সেটা কি বেসিক্যালি এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা দ্বারা ডিটারমাইন্ড হবে। দেখো এখানে আরেকটু পরিষ্কার করে বলা আছে, সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা হচ্ছে তাহলে এইরকম। হ্যাঁ, i1 যেটা ছিল i0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, সেইটাকে এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, i2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি ডিভাইডেড বাই দিস। মনে করতে পারছো i সমান কত লিখেছিলাম আমরা? i সমান লিখেছিলাম i1 ইন্টু i2, i2 যেটা, সেটা কত এখানে পেয়েছো, i2টাকে এখানে বসিয়ে দিয়েছো। এবার i1 ইন্টু n স্কয়ার, এটাই তো IPM, আগে করে দেখালাম। প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি হচ্ছে i1 ইন্টু n স্কয়ার। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কি রিপ্রেজেন্ট করছে? ইন্টেন্সিটি অফ সেকেন্ডারি ম্যাক্সিমা রিলেটিভ টু দি ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমার তুলনায় সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটিকে বোঝানো হচ্ছে।
এখন একটা গ্রেটিং এর ক্ষেত্রে এই এন ভ্যালুটা তো খুব লার্জ, নাম্বার অফ স্লিটস ইজ ভেরি লার্জ, ডিনোমিনেটরটা কি তাহলে খুব বড়, ন্যাচারালি দ্যাট উইল মেক আইএসএম মাচ স্মলার অ্যাজ কম্পেয়ার টু আইপিএম, আইএসএম ইজ মাচ স্মলার অ্যাজ কম্পেয়ার টু আইপিএম। এটা এতটাই ছোট যে বেসিক্যালি আমরা যদি ল্যাবরেটরিতে দেখি গ্রেটিং স্পেকট্রা, যদি আমরা ল্যাবরেটরিতে দেখি আমরা তাহলে শুধুমাত্র ওই এগুলোকেই দেখে থাকি, প্রিন্সিপাল ম্যাক্সিমা গুলোকেই দেখে থাকি, সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো কিন্তু ভিজুয়ালাইজ করা সম্ভব হয় না, এদের ইন্টেন্সিটিটা বড্ড কম। আমি একটা রাফ আইডিয়া দিতে পারি গ্রেটিং এর ক্ষেত্রে, যেটা বলছিলাম যে তোমাদের ওই নাম্বার অফ স্লিটস পার ইউনিট এ কত 100 লাইনস পার মিলিমিটার, 100 লাইনস পার মিলিমিটার। এখন তুমি ধরো 2 মিলিমিটারকে ইলুমিনেট করেছো, 2 মিলিমিটার অফ দি গ্রেটিং সেটাকে ইলুমিনেট করেছো, তাহলে এনটা কত হবে, এনটা হবে 200। ন্যাচারালি বুঝতে পারছো ডিনোমিনেটরে কি 1/400 এরকম একটা টার্ম চলে আসবে। প্রিন্সিপাল ম্যাক্সিমার যে ইন্টেন্সিটি তার 400 ভাগের 1 ভাগ হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটি, ন্যাচারালি সেটা আমাদের কাছে অ্যাবসেন্ট থাকবে। এই সো দ্যাটস অল অ্যাবাউট দি maxima minima of a diffraction pattern due to grating. আচ্ছা, নেক্সট হচ্ছে ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইন। এই জিনিসটা কিন্তু আমরা এতেও দেখে এসেছিলাম, না না ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইনটা আলাদা, মিসিং অর্ডারটা আমরা ডাবল স্লিটে দেখে এসেছিলাম। ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইনস বলতে কি বোঝায়, আমরা এই যে প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশনগুলো পেলাম a প্লাস বি sin theta equals to m lambda, এই কন্ডিশনটা পেয়েছি, দ্যাট গিভস দি পজিশন অফ mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা ফর ওয়েভলেন্থ ল্যামডা। এখন ধরো তুমি এই গ্রেটিংটাতে দুটো ওয়েভলেন্থ দিয়ে ইলুমিনেট করছো, বা এমন একটা সোর্স ইউজ করেছো যেখানে তোমার অনেকগুলো কালার রয়েছে। তোমাদের যদি কখনো করার সুযোগ হয় তাহলে দেখবে যে আমরা মার্কারি সোর্স বা হিলিয়াম সোর্স দিয়ে এই গ্রেটিং স্পেকট্রাকে স্টাডি করি, সেখানে ন্যাচারালি অনেকগুলো কালার রয়েছে, অনেকগুলো কালার রয়েছে। এখন এমনটা তো হতেই পারে যে ল্যামডা ইনটু এম এই প্রোডাক্টটা সমান, তাহলে একটা নির্দিষ্ট ডিরেকশনে দুটো কালারেরই প্রিন্সিপাল ম্যাক্সিমা ওভারল্যাপ করে যেতে পারে। এমন একটা কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় m1 lambda 1 equals to m2 lambda 2, m1 lambda 1 সমান m2 lambda 2, মানে কি বলতে চাইছি যে ধরো lambda 1 ওয়েভলেন্থের কোনো একটা অর্ডার অন্য ওয়েভলেন্থের একটা ডিফারেন্ট অর্ডার তার সাথে ওভারল্যাপ করে যেতে পারে। lambda 1 into m1 এই প্রোডাক্টটা যা m2 into lambda 2 এই প্রোডাক্টটা যদি একই রকম হয় তাহলে ওভারল্যাপিং হয়ে যেতে পারে। এখানে একটা এক্সাম্পল দেয়া রয়েছে, ধরো lambda 1 টা সে 600 ন্যানোমিটার আর lambda 2 টা হচ্ছে সে 450 ন্যানোমিটার, হ্যাঁ 450 ন্যানোমিটার। এবার দেখো এখানে যদি আমরা এই m1 টাকে 3 বলি, m1 টাকে যদি 3 বলি আর m2 টাকে যদি 4 বলি, তাহলে এই যে 3 into 600 ও যা 4 into 450 ও তাই, অর্থাৎ 600 ন্যানোমিটারের যে থার্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা সেইটা 450 ন্যানোমিটারের ফোর্থ অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার সাথে ওভারল্যাপ করে যাবে। থার্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা corresponding to 600 nanometer will appear at same position as the fourth order principal maxima corresponding to 450 nanometer appears. তো তাহলে দুটো লাইন কি ওভারল্যাপ করে যাবে, এটা কি বেসিক্যালি কন্ডিশন ফর ওভারল্যাপিং বলা হয় আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইন। তাহলে বলো তো এইরকম একটা যদি প্রবলেম বলা হয়, সে একটা 400 ন্যানোমিটার ওয়েভলেন্থের থার্ড অর্ডার অন্য আরেকটা ওয়েভলেন্থের সেকেন্ড অর্ডারের সাথে করে গেল, ওভারল্যাপ করে গেল, তাহলে ল্যামডাটা কত? 600 ন্যানোমিটার। 600 স্যার। ন্যাচারালি 600 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইন যদি আমি একটা ধরো ওভারল্যাপিং দেখতে পাই, এটা যদিও কোনো এক্সপেরিমেন্টাল টেকনিক নয়, জাস্ট একটা ফ্যাক্ট হিসাবে বলছি, যে যদি দেখা যায় যে দুটো স্পেকট্রাল লাইন ওভারল্যাপ করে গেছে, যার আমি একটা স্পেকট্রাল লাইনের ওয়েভলেন্থটা জানি আর একটা জানি না,
তাহলে এই অর্ডার নাম্বারগুলো মেজার করে আমি বলে দিতে পারি আননোন ওয়েভলেন্থটা কত। যেমনটা এখানে তোমরা বললে, যদি আমরা এক্সপেরিমেন্টালি আইডেন্টিফাই করতে পারি যে থার্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা 400 ন্যানোমিটারের একটা আননোন ওয়েভলেন্থের সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার সাথে ওভারল্যাপ করে গেছে, তাহলে আননোন লাইনটা হচ্ছে 600 ন্যানোমিটার। এটাই হচ্ছে ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইন। আচ্ছা, নেক্সট মিসিং অর্ডার। হ্যাঁ, মিসিং অর্ডার বলতে কি বোঝায়? মিসিং অর্ডার কি? মিসিং অর্ডারটা কিন্তু আমরা এতে পড়ে এসেছিলাম, দেখো ওই যখন ডিফ্র্যাকশন ইন ডাবল স্লিট, হ্যাঁ, ফ্রাউনহফার ডিফ্র্যাকশন ইন ডাবল স্লিট, এই কনটেক্সটেই আমরা পড়ে এসেছিলাম মিসিং অর্ডার বলতে কি বোঝায়। সেখানে দেখেছিলে যে এমনটা হতেই পারে যে ডিফ্র্যাকশন ম্যাক্সিমাটা তোমার মানে ইন্টারফারেন্স ম্যাক্সিমাটা ডিফ্র্যাকশন মিনিমার সাথে কোইনসাইড করে গেছে। আমরা এখানে যে প্রিন্সিপাল ম্যাক্সিমাটা বলছি সেটা তো বেসিক্যালি ইন্টারফারেন্স ম্যাক্সিমা, sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা, এইটার ম্যাক্সিমাটাকে বলছি। তাহলে a plus b sin theta equals to m lambda gives the condition for principal maxima, mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশনটাকে রিপ্রেজেন্ট করছে। আর আমি যদি এসেথ অর্ডার ডিফ্র্যাকশন মিনিমার কথা বলি, তার কন্ডিশনটা আমরা জানি কি হয়। ডিফ্র্যাকশন মিনিমার কন্ডিশন হচ্ছে a sin theta equals to s lambda। তাহলে এমনটা তো হতেই পারে যে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয়ে গেল। একটা নির্দিষ্ট অর্ডারের ডিফ্র্যাকশন মিনিমা একটা নির্দিষ্ট অর্ডারের প্রিন্সিপাল ম্যাক্সিমার সাথে ওভারল্যাপ করে গেল। যেহেতু ইন্টেন্সিটিটা দুটো টার্মের প্রোডাক্ট, ডিফ্র্যাকশন টার্ম ইনটু ইন্টারফারেন্স টার্ম তার প্রোডাক্ট, কোনো একটা যদি 0 হয় তাহলে ওভারঅল ভ্যালুটা কত? 0 হবে। ন্যাচারালি আমরা কিন্তু স্পেকট্রার মধ্যে এই প্রিন্সিপাল ম্যাক্সিমাটা দেখতে পাবো না, এইটা রিমেন অ্যাবসেন্ট। এটা কি অ্যাবসেন্ট স্পেকট্রা বা মিসিং স্পেকট্রা বলা হয়। তাহলে কন্ডিশনটা ডাবল স্লিটের মতোই, a plus b by a সমান m by s, mth order principal maxima coincides with sth order diffraction minima, a plus b equals to a. Next, ghosts. ঘোস্ট কি? গেটিং এ ঘোস্ট দেখা যায়। হ্যাঁ, এরকম ভুতুড়ে ব্যাপার, ভৌতিক ব্যাপার এখানে এই গ্রেটিং স্পেকট্রার মধ্যেও দেখা যায়। সেগুলো বেসিক্যালি তোমার আনআইডেন্টিফাইড কিছু লাইনস আর কি। আমরা এই যে ডিফ্র্যাকশন গ্রেটিং এর কথা বলছি, যখন থিওরিটিক্যাল স্টাডিটা করলাম সেখানে তো পরিষ্কারভাবে নিয়ে নিলাম যে প্রত্যেকটা স্লিটের উইথটা হচ্ছে a, প্রত্যেকটা স্লিট আইডেন্টিক্যাল। হ্যাঁ, সাকসেসিভ স্লিটগুলোর মধ্যে সেপারেশন যেটা সেটা কনস্ট্যান্ট b। কিন্তু এই জিনিসটাকে যখন মেকানিক্যালি ফ্যাব্রিকেট করা হচ্ছে, ফ্যাব্রিকেশনের সময় তো সেই অ্যাকুরেসিটা যে থাকবেই এটা নট অ্যাসিওর্ড। বিশেষ করে যদি আমরা ওই রেপ্লিকা গ্রেটিং এর কথা কনসিডার করি, রেপ্লিকা গ্রেটিং এর সময় অনেক কিছু রকম গন্ডগোল হতে পারে। এই রুলিং গুলো যদি ইকুইস্পেসড না হয়, সেটাই হওয়া স্বাভাবিক। হ্যাঁ, কোনো গ্রেটিং এই প্র্যাকটিক্যালি কোনো গ্রেটিং এ আমরা এই রুলিং গুলোকে একদম পারফেক্টলি ইকুইস্পেসড পাবো না। যদি না হয় তাহলে কিন্তু এরার অ্যাপিয়ার করে, সেখানে এরার অ্যাপিয়ার করে এবং এই এরারের জন্য কিছু আনআইডেন্টিফাইড লাইন দেখা যায়, কিছু ফলস লাইনস, কিছু স্পুরিয়াস লাইনস দেখা যায় ইন দি গ্রেটিং স্পেকট্রা। এই লাইনগুলোকে আমরা ঘোস্ট বলে থাকি। আচ্ছা, আরেকটা টপিক রিলেটেড টু দিস গ্রেটিং স্পেকট্রা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপারশন। ডিসপারশন কি জানো তোমরা? ডিসপারশন কোথাও দেখেছো? ডিসপারশন কোথাও দেখেছো? ডিসপারশনের বাংলা কি? বিচ্যুতি বোঝায় নাকি? হ্যাঁ স্যার, বিচ্যুতি বলে। ডিসপারশন কোথাও দেখেছো? হ্যাঁ স্যার, আগে ছিল আমাদের। কোথায় দেখেছো? এই স্যার চুম্বক সরাকাতে স্যার। কোথায়? ডিসপারশন অফ লাইট। চুম্বক। ওকে, ডিসপারশন অফ লাইট। বিচ্ছুরণ, বিচ্ছুরণ। ডিসপারশন অফ লাইট কোথায় দেখেছো? হ্যাঁ স্যার, বিচ্ছুরণ ওখানে ছিল। ওখানে ছিল, আর কোথাও দেখোনি? না স্যার। বলো সায়ন্তন, সায়ন্তন সাহা, ডিসপারশন কোথায় দেখেছো? স্যার প্রিজমে। প্রিজমে দেখেছো, রাইট। প্রিজম ছিল বাড়িতে? না স্যার, আমার বাড়িতে ছিল না, আমি পড়েছিলাম। করেছো? ল্যাবে করেছো এই শেষে? না স্যার, ল্যাবে না, বললাম স্যার পড়েছিলাম। ও, করেছিলে, আচ্ছা। আর আর অন্য কোনো ভাবে কেউ দেখোনি কখনো ডিসপারশন করে? স্যার ল্যাবে করেছিলাম আমরা ক্লাস 12 এ। ক্লাস 12 এ করেছো। আর আর অন্য কোনো হ্যাঁ স্যার করেছিলাম। আর অন্য কোনো ভাবে দেখোনি ডিসপারশন? খুব মজা লাগে। রামধনুর কথা কেউ বলছে না কেন? হ্যাঁ, ঠিকই তো।
সেটাই তো সেটা একটা একটা কাইন্ড অফ ডিসপারশন। তারপর তোমরা যখন নতুন স্কেল কিনেছো, প্লাস্টিকের স্কেল কিনেছো, সেই স্কেল নিয়ে লাইটের সামনে ধরে দেখোনি কেমন রেইনবো কালার অ্যাপিয়ার করে? হ্যাঁ স্যার, ওটা দেখেছি। হ্যাঁ, সেটা কি হ্যাঁ, জন্য স্যার। হয়? সেটা কি জন্য হয়? স্যার, ওটাও ডিসপারশনের জন্যই হয়। এবং কোন জায়গাটাতে হয় বলো তো? মানে স্কেলের কোন পার্টটাতে হয়? ওপরের দিকটা স্যার, উপরে বা নিচের দিক। কেন হয় উপরের দিকটা, কেন হয় এরকম? ওটা তো স্যার বাঁকা থাকে একটু, বাঁকা থাকলে কি সুবিধা হবে? মানে ডিসপারশনের তো সুবিধা। বাঁকা থাকলে কি সুবিধা হবে? সুবিধা কেন হবে? যদি যদি ফ্ল্যাট হতো, মানে তুমি যদি একটা মানে গ্লাস প্লেট নিতে, একটা ফ্ল্যাট গ্লাস প্লেট নিতে, তাহলে কি ডিসপারশন পেতে? না স্যার, হবে না। হবে না, কেন? একটা প্লেন গ্লাস প্লেট, প্যারালাল গ্লাস প্লেট যদি নাও, হ্যাঁ, তাহলে সেখানে ইমার্জেন্ট বিম ইজ প্যারালাল টু দি ইনসিডেন্ট বিম। ইনসিডেন্ট বিম আর ইমার্জেন্ট বিম এগুলো কি প্যারালাল হয়, সেখানে রে ডেভিয়েশন করা সম্ভব হয় না। প্রিজমের মধ্যে বা কোনো যদি এরকম অ্যাঙ্গেল থাকে, একটা একটা স্ল্যান্টিং গ্লাস যদি থাকে, তাহলে সেখানে কিন্তু তোমার রেগুলোর মধ্যে ডেভিয়েশন সম্ভব। তো ওইখানে ডেভিয়েশনটা ইজ বেসড অন দি প্রিন্সিপাল অফ কোন কোন ফেনোমেননের উপর বেস করে ডেভিয়েশনটা পাওয়া যায়, কোন ফেনোমেননের উপর বেস করে আমরা ডিসপারশন পাই প্রিজম বা এই যে স্কেলের কথা বললাম, প্রপার্টি রিফ্র্যাকশন, রাইট। রিফ্র্যাকশন ইজ দি প্রপার্টি কনস্ট্যান্ট, হ্যাঁ, সেইটার উপর বেস করে আমরা প্রিজমের মধ্যে ডিসপারশন দেখে এসেছি। এখন গ্রেটিং এ ডিসপারশন পাওয়া সম্ভব, গ্রেটিং এ ডিসপারশন পাওয়া সম্ভব, এটা কি বুঝতে পারছো কেউ কিভাবে পাওয়া সম্ভব? এই যে লিখলাম a প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা। একটা ধরো আমি পলিক্রোম্যাটিক লাইট ইউজ করেছি, হ্যাঁ, মেনি ওয়েভলেন্থ রয়েছে, তাহলে দেখতে পাচ্ছ যে ডিপেন্ডিং অন ল্যামডা থিটা ভ্যালুগুলো কি ডিফারেন্ট হবে। আমি ধরো ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশনটাকে দেখতে চাইছি, হ্যাঁ, তো বিভিন্ন ল্যামডার জন্য থিটা ভ্যালুগুলো তো আলাদা হবে। এমটা একটা নির্দিষ্ট ভ্যালু, ফার্স্ট অর্ডার বলছি, এমটা 1, তাহলে ল্যামডা 1 এর জন্য থিটাটা সে থিটা 1, ল্যামডাটা ল্যামডা 2, তার জন্য থিটাটা থিটা 2। তাহলে আমরা তোমার এখানে বিভিন্ন কালার লাইনগুলোকে দেখতে পাবো। একটা ডিফ্র্যাকশন গ্রেটিং নাও, সেই ডিফ্র্যাকশন গ্রেটিং এর উপরে কোন একটা পলিক্রোম্যাটিক লাইট ফেলো, যেখানে তোমার মেনি ওয়েভলেন্থ রয়েছে, 2 বা তার থেকে বেশি ওয়েভলেন্থ রয়েছে। তাহলে ডিপেন্ডিং অন দি ওয়েভলেন্থ, বিভিন্ন ওয়েভলেন্থ উইল প্রডিউস দেয়ার ওন প্রিন্সিপাল ম্যাক্সিমা। বিভিন্ন ওয়েভলেন্থ তাদের নিজেদের প্রিন্সিপাল ম্যাক্সিমা প্রডিউস করবে ইন ডিফারেন্ট অ্যাঙ্গেল। তাহলে এই ফেনোমেননটার উপর বেস করে আমরা ডিসপারশন পেতে পারি, অ্যাঙ্গুলার ডিসপারশন পেতে পারি। প্রিজমেও যেমন ডিসপারশন পাই, গ্রেটিং এর মধ্যেও কিন্তু আমরা এরকম ধরনের ডিসপারশন পাই। তবে ফান্ডামেন্টালি ডিফারেন্স রয়েছে। গ্রেটিং এ যে ডিফ্র্যাকশনটা পাই, সেখানে যে ফেনোমেননটাকে কাজে লাগানো হয় দ্যাট ইজ ডিফ্র্যাকশন। প্রিজমের মধ্যে যে ডিফ্র্যাকশনটা পাই, সেখানে যে ফেনোমেননটা অ্যাসোসিয়েটেড দ্যাট ইজ রিফ্র্যাকশন অফ লাইট। এছাড়াও আরেকটা খুব পরিষ্কার জিনিস এখান থেকে আমরা বলতে পারি, ডিফারেন্স বলতে পারি। দেখো তো এখান থেকে, দেখো ল্যামডাটা যদি লার্জ হয়, হ্যাঁ, ল্যামডা যদি হায়ার হয়, তাহলে থিটাটা বড় হবে না ছোট হবে? থিটাটা হায়ার হবে, এগ্রিড। একটা নির্দিষ্ট অর্ডারের জন্য যদি দেখি হায়ার ল্যামডা মানে কি হায়ার থিটা। সে ধরো আমি রেড কালার নিয়েছি আর ব্লু কালার নিয়েছি, রেড আর ব্লু কালার নিয়েছি। ন্যাচারালি রেডের জন্য যে ওয়েভলেন্থ সেইটা কি বড়, ব্লু কালারের ওয়েভলেন্থের থেকে রেডের ওয়েভলেন্থটা বড়। তাহলে ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার একটা নির্দিষ্ট অর্ডারের ডিফ্র্যাকশন প্যাটার্ন যদি আমরা অবজার্ভ করি, তাহলে দেখতে পাবো থিটা আর এইটা থিটা বি এর থেকে বড় হবে, থিটা আরটা থিটা বি এর থেকে বড় হবে। হ্যাঁ, আমি যদি এখানে জিনিসটাকে একটু স্কিমেটিক্যালি প্রেজেন্ট করতে চাই, ধরো আমি ফার্স্ট অর্ডার এটা এখানে পাচ্ছি, এইটা হচ্ছে আমার সেন্ট্রাল অর্ডার। হ্যাঁ, এক মিনিট, এইটা ধরো আমার পজিশন অফ সেন্ট্রাল অর্ডার। সেন্ট্রাল অর্ডার মানে কি? সেন্ট্রাল অর্ডার মানে তো থিটা ইকুয়ালস টু 0, সেখানে সব ওয়েভলেন্থ গুলোই কি একই পজিশনে স্পেকট্রা প্রডিউস করছে। এবার এই যে আমি রেড কালারটাকে দেখিয়েছি, বলতে পারবে যে এইটা ধরো ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা অফ রেড, তাহলে ব্লু এর জন্য ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমাটা এই রেডের বাম দিকে থাকবে না ডান দিকে থাকবে? রেটিং স্পেকট্রাতে যদি আমি সাইমালটেনিয়াসলি রেড আর ব্লু এই দুটোর জন্য স্পেকট্রাটাকে অবজার্ভ করি,
ফার্স্ট অর্ডার ধরো প্রিন্সিপাল ম্যাক্সিমা গুলোকে আমরা দেখছি, হ্যাঁ। এইখানে যেটা ব্ল্যাক দিয়ে দেখানো হয়েছে এটা ধরো তোমার সেন্ট্রাল অর্ডার প্যাটার্ন। সেন্ট্রাল অর্ডারে তো আমি ডিসপার্স করতে পারছি না, সেন্ট্রাল অর্ডারে তাদেরকে তো আমি সেপারেট করতে পারছি না। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, হায়ার অর্ডারে গিয়ে সেপারেট করতে পারছি। ধরো ফার্স্ট অর্ডার স্পেকট্রাটাকে আমি দেখাচ্ছি, ফার্স্ট অর্ডারে রেড স্পেকট্রাটাকে দেখিয়েছি, বলতে পারবে ব্লু স্পেকট্রাটা কোন দিকে থাকবে? স্যার সেন্ট্রাল আর রেলের মাঝখানে। সেন্ট্রাল আর এর মাঝখানে। গুড। এইটা হচ্ছে তাহলে তোমার ব্লু কালারের স্পেকট্রা, ব্লু কালারের স্পেকট্রা, আর রেডটাকে আমি যেটা দেখালাম সেটা তোমার এইরকম হবে। প্রিজমের ক্ষেত্রে কেমন হয়? প্রিজমের ক্ষেত্রে কেমন হয় বলো? প্রিজমের মধ্যে দিয়ে যখন আমরা গ্রেটিং এ দেখি কেমন হয়? প্রিজমের মধ্যে দিয়ে যদি এ প্রপাগেশন দেখি কেমন হয়? ব্লুটা হবে তো, বলো বলো। মানে ব্লুটা পরে থাকবে। কোনটা কোনটা নিচে থাকে, কোনটা সবথেকে বেশি ডেভিয়েট করে? ভায়োলেট। ভায়োলেটের ডেভিয়েশনটা সবথেকে বেশি। এগ্রি করছো সবাই? সবাই এগ্রি করছো ভায়োলেটের ডেভিয়েশনটা সবথেকে বেশি, রেডের ডেভিয়েশনটা সবথেকে কম। কেন? ভায়োলেট বা ব্লু আর কি যাই বলো, এই যে এরকম হবে কেন? যুক্তি দাও। মিউটা কম হতো স্যার, মিউটা কম হবে যদি একদম একদম হ্যাঁ ঠিক, ডেভিয়েশন যেটা সেটা কি বেসিক্যালি এরকম একটা থিন প্রিজমের কথাই বলো না, মিউ মাইনাস 1 ইন্টু এ, যেখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। ওকে, ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস এ। ঠিক আছে, এবার মিউ সমান কত হয়? মিউ সমান এ বাই ল্যামডা, না না কি হয় জানো, 25 ল পড়েছিলে তোমরা? হ্যাঁ স্যার ছিল, কিন্তু a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। তাহলে ল্যামডাটা যদি বড় হয়, ল্যামডা যদি বড় হয় তার মানে কি মিউটা ছোট, ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা বি। হ্যাঁ স্যার। তাহলে মিউ আরটা কি হবে? মিউ আরটা উইল বি স্মলার দেন মিউ বি। মিউ আরটা মিউ বি থেকে ছোট, দ্যাট মিন্স ডেল্টা আর ইজ লেস দেন ডেল্টা বি। রেড কালারটা তাহলে কম ডেভিয়েশন সাফার করবে। দুটো কিন্তু আলাদা, দেখো স্পেকট্রামগুলো কিন্তু আলাদা হবে। আমরা যদি তোমার প্রিজম স্পেকট্রাটা দেখি, প্রিজম স্পেকট্রাটা দেখবো রেড কালারটা লেস ডেভিয়েশন সাফার করেছে, হায়ার অ্যাজ গ্রেটিং স্পেকট্রা যদি দেখি সেখানে দেখবো রেড কালারটা হায়ার ডেভিয়েশন সাফার করেছে। এই তো এখন এই গ্রেটিংটার ডিসপারশন ক্যাপাবিলিটিটা কত সেইটা এইরকম একটা প্যারামিটারের টার্মে মাপা হয়, ডি থিটা ডি ল্যামডা। এই জিনিসটাকে আমরা ডিসপারসিভ পাওয়ার বা সিম্পলি অ্যাঙ্গুলার ডিসপারসিভ পাওয়ার বলে থাকি, অ্যাঙ্গুলার ডিসপারসিভ পাওয়ার বলা হয়। সো ডি থিটা ডি ল্যামডা ইকুয়ালস টু m বাই a প্লাস b cos থিটা। এটা জাস্ট এই যে কন্ডিশনটা রয়েছে এখান থেকে বের করতে পারো, যে যেটা লিখেছিলাম a প্লাস b sin থিটা সমান m ল্যামডা। এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে বুঝতে পারছো a প্লাস b cos থিটা d থিটা d ল্যামডা সমান m। তার মানে d থিটা d ল্যামডা ইজ m বাই a প্লাস b cos থিটা। তো ন্যাচারালি যত আমরা হায়ার অর্ডারে যাব ডেভিয়েশনটা কি তত আরো বাড়তে থাকবে। আমি এখানে যেমন দেখিয়েছি ফার্স্ট অর্ডারে ডেভিয়েশন, সেকেন্ড অর্ডারে যদি ডেভিয়েশনটা দেখাতাম কেমন ভাবে দেখাতাম বলতো? সেকেন্ড অর্ডারে এই রেড আর ব্লু এর মধ্যে সেপারেশনটা কি আরো বড় হয়ে যেত। সেকেন্ড অর্ডারে রেড আর ব্লু এর মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটা আরো বড় হয়ে যেত। এই ধরো এইরকম আর কি। ছবিটা থেকে বুঝতে পারছো কি বলতে চাইছি? এই যে সেন্ট্রাল অর্ডার, সেন্ট্রাল অর্ডারে রেড আর ব্লু একসাথে মিশে ছিল। ফার্স্ট অর্ডারে ধরো আমি তাদেরকে জাস্ট সেপারেট করতে পেরেছি, যত হায়ার অর্ডারে যাচ্ছি, সেকেন্ড অর্ডারে যাচ্ছি, সেপারেশনটা দেখো বাড়তে থাকছে। আমি যদি থার্ড অর্ডারে যেতাম তাহলে এই দুটোর মধ্যে সেপারেশনটা আরো বড় হতে থাকতো। এই তো এইরকম ভাবে তাহলে এই ডিফ্র্যাকশন ফেনোমেননটাকে কাজে লাগিয়ে আমরা স্পেকট্রাল লাইনকে ডিসপার্স করতে পারি। তো গ্রেটিং শোজ অ্যাঙ্গুলার ডিসপারশন, and the dispersive power is determined by this m by a plus b cos theta. এই তো মোটামুটি এইগুলোই আমার বলার ছিল আর কি আজকে। বলো এবার তোমাদের প্রশ্ন থাকলে বলো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে চ্যাট বক্সে যে যার নামটা লিখে দাও, এটা অ্যাটেন্ডেন্স হিসাবে মার্ক করা থাকবে, লেখা হয়ে গেলে লিভ করতে পারো।